ইডি ডাকার যে চিঠি, ইডির যে তলবি চিঠি, সেটা মদন মিত্র বিশেষত মদন মিত্রের স্ত্রী এবং ছেলেদের টাকার পর মদনদা সেই চাপটা সহ্য করতে পারেননি এবং তিনি চলে গিয়েছেন ভালো শিবিরে, খারাপ মদন থেকে ভালো মদন হয়ে গেছে। কেন না, ইডি চিঠি দিয়েছে তার স্ত্রীকে এবং পুত্রদের। তো এখন আজ মদন মিত্র ডাক পেয়েছেন, তো এখন প্রমাণ হয়ে যাবে ক্রমশ যে ইডির চিঠি, এই চিঠিটি কি শুধুমাত্র শিবির বদলের জন্য বিজেপি ব্যবহার করছে? ইডির অফিসারদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই, অনেক দক্ষ যোগ্য অফিসার আছে, কিন্তু ইডিকে তো রাজনৈতিক একটা ভাবনা থেকে ব্যবহার করা হচ্ছে, সেটা তো রাজনৈতিক শক্তি ব্যবহার করছে। তো তাহলে ইডির চিঠি মানে আপনাকে ডাকবো, আপনি ডাকার পরেই আপনি কিন্তু ভালো হয়ে যান, তাহলে ডাকবো, চা খাওয়াবো, ছেড়ে দেবো। তা এই তদন্তটা কি আজ মদন মিত্রকে দিয়েই তো একটা টেস্ট কেস হয়ে যাবে, যে মদন মিত্র সন্ধ্যাবেলা যদি হাসতে হাসতে বেরিয়ে আসেন, তার মানে হচ্ছে যে ইডির চিঠি মানে হচ্ছে আপনাকে ওটা একটা মিসড কল, যে আপনি ভালো শিবিরে চলে যান, তাহলে আপনাকে সন্ধ্যের পর 2 ঘন্টা বসিয়ে চা খাইয়ে ছেড়ে দেওয়া হবে। আর যদি কোনো কারণে ভগবান না করে, বা ভগবানের ব্যাপার আমি তো বলতে পারবো না, অন্য কিছু ঘটে, কড়া স্টেপের কিছু ঘটে, তখনই একমাত্র মনে হবে যে ইডি যেটা করেছে সেটা নিরপেক্ষভাবে সত্যি তদন্তের জন্য তদন্ত হচ্ছে। আর ছেড়ে দিলে প্রমাণ হবে যে ওদের চিঠিগুলো হচ্ছে বিজেপির হয়ে মিসড কল, চিঠি দেবো, চাপ খাবেন, চলে আসুন, বাঁচিয়ে দেবো। দেখুন, মদন মিত্র 4 তারিখ চিঠি পাওয়ার আগের বক্তব্য আর চিঠি পাওয়ার পরের বক্তব্য, দুটো তো আলাদা। ইডি চিঠি পাওয়ার আগের দিন পর্যন্ত মদন মিত্র যা যা বলেছেন আর চিঠিটা পাওয়ার পর যা যা বলেছেন, তো তার থেকেই বোঝা যায় যে চিঠির চাপটা মদন মিত্র নিতে পারছেন না। ফলে তাকে এখন প্রধানমন্ত্রীকে ভালো বলতে হবে, বিজেপিকে ভালো বলতে হবে, বিজেপির টিম গদ্দারদের ভালো বলতে হবে, বালিশকে ভালো বলতে হবে, এগুলো তো মদন মিত্র এখন করতে বাধ্য। কারণ ইডি চিঠিটা, আমি আবার বলছি, মদন মিত্র আজকের টেস্ট কেস। মদন মিত্র কি গেছেন আমি জানি না, মদন মিত্র ইডি অফিসে গেছেন। তো আজকে সন্ধ্যার পর, আমি কারোর পক্ষে বলছি না, আমার কোনো নির্দিষ্ট দাবি বা আমার কোনো ইচ্ছার কথা বলছি না, আমি বলছি বাস্তবসম্মত টেস্ট কেস। আমি এই 2:30টার সময় আপনাদের বলছি, যদি দেখা যায় মদন মিত্র সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে ইডি দপ্তর থেকে বেরিয়ে এসে আপনাদের বাইট দিচ্ছেন, তাহলে ধরে নিতে হবে ইডি চিঠিটা ছিল একটা শুধুমাত্র মিসড কল, বিজেপির হয়ে পাঠানো। ইডির অফিসারদের দোষ নেই, ইডির অফিসাররা যথেষ্ট যোগ্য, কিন্তু বিজেপি তো এটা করাচ্ছে যে চিঠি পাঠাও, চাপ খেয়ে যাবেন, আমাদের দিকে চলে আসবে। আর যদি সেটা না হয় বা কোনো কড়া পদক্ষেপ ইডি নেয়, কড়া পদক্ষেপ নিলে বোঝা যাবে যে ইডি সত্যিই তদন্ত করছে। আর যদি 7টা থেকে 9টার মধ্যে মদন মিত্র বেরিয়ে আসেন, তো তাহলে হবে ওটা হচ্ছে মিসড কল, শুধুমাত্র শিবির বদল করার জন্য বিজেপি ইডির ব্র্যান্ডটাকে অপব্যবহার করছে। তারা সেখানে বলেছেন যে পাহাড়ের দাবি যেমন এবং বলেছেন যে রাজনৈতিক সমাধান চাই, ভারত সরকারের সাথে কথা বলে দ্বিপাক্ষিক বৈঠকে হবে। দেখুন, এই পাহাড়ের বিষয়টা, পাহাড় একসময় অশান্ত ছিল। পাহাড়কে যদি কেউ শান্ত করে থাকেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কেউ মানুন বা না মানুন, বাম জমানার শেষ দিকে যখন পাহাড় উত্তাল, সেই সময় থেকে বারবার পাহাড়ে গিয়ে রেলমন্ত্রী হিসেবে গিয়ে, পরে মুখ্যমন্ত্রী হিসেবে গিয়ে বারবার গিয়ে পাহাড়ে এই যে বন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ, ধর্মঘট, হিংসা, অচলাবস্থা, সেটাকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়কে হাসি মুখ দেখিয়েছেন
পাহাড় সচল হয়েছে, পর্যটকদের ঢল নেমেছে, ব্যবসা বাণিজ্য, হোটেল, দোকান, বাজার সমস্ত আবার চালু হয়েছে, এবং সবচেয়ে বড় কথা, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে নির্বাচনী প্রচেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ে প্রতিষ্ঠা করে দিয়েছেন। ফলে পাহাড়ের এবং তরাইয়ের উন্নয়নের কাজ তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। এখন সরকার বদলে তার নেতারা এখনকার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন, কিন্তু তার সঙ্গে ইতিহাসে লেখা থাকবে অশান্ত পাহাড়কে শান্ত করেছেন, পর্যটকদের জন্য আবার অবারিত দ্বার করে দিয়েছেন, আবার পাহাড়ের মানুষকে বুঝতে সাহায্য করেছেন যে অর্থনীতি সচল রাখতে হবে, সাধারণ মানুষ যাতে কষ্ট না পায়। যত টুরিস্ট আসবে সমস্ত রকম এমপ্লয়মেন্ট, ব্যবসা বাণিজ্য সব আবার চালু হয়ে গিয়েছে। পূর্ণ কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও যদি অবৈধ টাকা পাওয়া যায় বা অবৈধ সোনা, গুপ্তধনের সন্ধানের মতো পাওয়া যায়, তো নিশ্চিতভাবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলবে। এখানে কেন রাজনীতি থাকবে? কিন্তু যেসব লোকজনের নামটাম শোনা যাচ্ছে, তাদের আবার যা জল্পনা চলে, তারা তো সব ভালো ভালো হয়ে যাওয়া লোকজনের সব ডানহাত বাঁহাত, তাই নাম শোনা যায়। সব তো ভালো হয়ে গেছে, সব ভালো হয়ে যাচ্ছে না। তো তাদের বাড়ি থেকে যদি কোটি টাকা পাওয়া যায়, তাদের বাড়ি থেকে যদি অবৈধ সোনা পাওয়া যায়, যেগুলো আপনারা বলছেন, তো আইনের পথে চলুক। তো এখন সেইখান থেকে আবার সেই প্রশ্নটা আসবে যে এই সমস্ত গুপ্তধন ধামাচাপা দিতেই অনেকে ভালো ভালো হয়ে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে মূল স্রোতের তৃণমূল কংগ্রেস, তার সঙ্গে দূরত্ব তৈরি করা, বিজেপিকে খুশি করতে যাওয়া, বিজেপির দালালদের সঙ্গে নাম লেখানো, এইগুলো হচ্ছে কিনা, তো সেগুলো তো দেখতে হবে যে এইসব গুপ্তধন ধামাচাপা দেওয়ার ফর্মুলা তৈরি হচ্ছে কিনা। যে আমরা যা করি এখন ভালো হয়ে গেলেই এইসব আইন থেকে বাঁচা যাবে। তো ফলে কেউ যদি অবৈধ টাকার পাহাড় রাখে, ব্যবস্থা হোক, অবৈধ সোনা রাখে, ব্যবস্থা হোক, এবং ডালে পালায় যাদের নাম আসছে তারা তো সব ভালো হয়ে গেছে, ভালো। ফলে এইসব যারা ভালো হচ্ছে তাদের পেছনে তাদের ঘনিষ্ঠদের এই গুপ্তধন গুপ্ত রাখার আকুতি কাজ করছে কিনা সেটাও খতিয়ে দেখা হোক। মুখ্যমন্ত্রী একটা পোস্ট করেছেন এবং তিনি বলছেন যে এর আগে বিভিন্ন সময় ধরে রাজধানী রক্ত সোনা ছিল, কিন্তু আগে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি, তারা এখন দেখুন, আগে রাজ্য সরকার যখন যা হয়েছে সেখানেও ব্যবস্থা হয়েছে।